নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা একটি উপন্যাস, আঙুল কাটা জগলু। আজকের তৃতীয় এবং শেষ পর্ব। জগলু ভাই আমার পেছনে পেছনে আসছেন। কালো চশমায় তাকে অন্ধ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর মতো লাগছে। তবে এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী অস্থির প্রকৃতির। সারাক্ষণই এদিক ওদিক দেখছেন। খুট করে সামান্য কোনো শব্দ হলো, সঙ্গে সঙ্গে সেদিকে তাকালেন। এই অবস্থা। একটু পরপর আকাশের দিকেও তাকাচ্ছেন। আকাশে মেঘের ঘন ঘটা। আমাদের রিক্সা নেওয়া উচিত ছিল। জগলু ভাই রিক্সা নেবেন না। যে গাড়িতে করে এসেছেন সেই গাড়িও গলির ভেতর ঢুকাবেন না, তার নাকি সমস্যা আছে। কলা বাগানের গলিতে যখন ঢুকছি তখন পটকা ফাটা কিংবা রিক্সার টায়ার ফাটা শব্দ হলো। জগলু ভাই লাফিয়ে উঠলেন। বডিগার্ড ধরনের যে দুজন তার সঙ্গে ছিল তারা এখনও আছে। বডিগার্ড দুজনের একজন বোকা টাইপ চেহারার। সে মাটির দিকে তাকিয়ে হাঁটে, কোনো কিছুতেই বিচলিত হয় না। আরেকজন জগলু ভাইয়ের চেয়েও অস্থির। সে কিছুক্ষণ পর পর দাঁড়িয়ে পড়ে এবং পেছন দিকে তাকায়। তার মনে হয় ঘাম রোগ আছে, কপাল বেয়ে ঘাম পড়ছেই। যখন সে দাঁড়িয়ে যায় তখন রুমাল দিয়ে কপালের ঘাম মুছে। জগলু ভাই বললেন, তুমি কার বাসায় যাচ্ছ? আমি বললাম, শুভ্রর বাসায় যাচ্ছি। শুভ্রকে? আমার অতি ঘনিষ্ঠ এক বন্ধু, তার সঙ্গে 2 মিনিট কথা বলবো। আপনি ইচ্ছা করলে বাড়ির সামনে দাঁড়াতে পারেন, কিংবা আমার সঙ্গে বাড়িতে ঢুকতেও পারেন। আমি বাইরে দাঁড়াবো। তুমি 2 মিনিটের বেশি 1 সেকেন্ড দেরি করবে না। তোমার বন্ধুর সঙ্গে আজ দেখা না করলে হয় না। খুবই জরুরি দরকার। সে আমাকে একটা ধাঁধা দিয়েছিল, ধাঁধার উত্তর বের করেছি, তাকে সেটা জানানো দরকার। কী ধাঁধা? এমন কি বস্তু যার জীবন আছে কিন্তু সে খাদ্য গ্রহণ করে না, যে সন্তান জন্ম দেয় কিন্তু সন্তানকে চোখে দেখে না? এমন কিছু কি আছে? অবশ্যই আছে। সেটা কি? চিন্তা করে বের করুন এটা কি। আবার বলো তো। এমন কি বস্তু যার জীবন আছে কিন্তু সে খাদ্য গ্রহণ করে না, যে সন্তান জন্ম দেয় কিন্তু সন্তানকে চোখে দেখে না? ভালো যন্ত্রণা তো। জটিল ধাঁধা। জটিল ধাঁধার উত্তর সহজ হয়। আপনি সহজভাবে চিন্তা করুন, জটিলভাবে করবেন না। বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে, বড় বড় ফোঁটা। লক্ষণ ভালো না। ঝুম বৃষ্টির পূর্বাভাস। সুব্রতের বাড়ির গেট পর্যন্ত আসতেই ঝুম বর্ষণ শুরু হলো। আমি জগলু ভাইকে নিয়ে এই বাড়িতে ঢুকলাম। বাড়ি বলা ঠিক হয় না, টিনের ছাউনি। ছাউনির ভেতর সিমেন্টের বস্তা, রড রাখা। তার ফাঁকে বড় চৌকি পাতা। চৌকির ওপর বসে যে লেখাপড়া করছে তার নামই শুভ্র। শুভ্রর বয়স 10। রাজপুত্রদের চেহারার যে বর্ণনা পাওয়া যায় সেরকমই তার চেহারা। বড় বড় চোখ, চোখে বুদ্ধি ঝলমল করছে। শুভ্রর বাবা জায়গাটার কেয়ারটেকার। এখানে যে বহুতলা ফ্ল্যাট বাড়ি হবে তিনিই সেটা দেখাশোনা করছেন। জগলু ভাই বললেন, এই ছেলেকে? আমি বললাম, শুভ্র আমার বন্ধু, এই পৃথিবীর 10 জন সেরা বুদ্ধিমান বালকদের একজন। কার ছেলে? যার ছেলে তার নাম নেয়ামত। এই পৃথিবীর 10 জন সৎ মানুষদের তিনি একজন। এর সঙ্গে পরিচয় হলো কিভাবে? আপনার সঙ্গে যেভাবে পরিচয় হয়েছে নেয়ামত ভাইয়ের সঙ্গেও একইভাবে পরিচয় হয়েছে। হঠাৎ দেখা, হঠাৎ পরিচয়। জগলু ভাই চোখ থেকে চশমা খুলেছেন। তার দৃষ্টি শুভ্রর দিকে। সেই দৃষ্টিতে আগ্রহ এবং কৌতূহল। আমি বললাম, এই তোর বাবা কই? শুভ্র আমার দিকে না তাকিয়ে বলল, চিটাগাং। যতবারই শুভ্রকে দেখতে এসেছি ততবারই সে প্রথম কিছুক্ষণ এমন ভাব করেছে যে আমাকে দেখতে পাচ্ছে না। কথা বলে অন্যদিকে তাকিয়ে। কথা বলার ভঙ্গিটা অপরিচিত কারো সঙ্গে কথা বলছে। চিটাগাং কবে গিয়েছে? গতকাল। তোকে ফেলে রেখে চলে গেছে? শুভ্র জবাব দিল না। রাতে এখানে একা ছিলি? হুম। ভয় পেয়েছিলি? হুম। আজ রাতেও একা থাকবি? হুম। ভয় পাবি না?
পাবো। মাঝে মাঝে ভয় পাওয়া ভালো। ভয় পেলে শরীরের সব যন্ত্রপাতি ঝাঁকুনির মতো খায়, শরীর ভালো থাকে। যারা সবসময় ভয়ের মধ্যে থাকে তাদের শরীর ভালো থাকে। এই বলে আমি জগলু ভাইয়ের দিকে তাকালাম। জগলু ভাই বললেন, একটা বাচ্চা ছেলেকে একা রেখে বাবা চিটাগাং চলে গেছে, এটা কেমন কথা? আমি বললাম, বাবু নামের আরেকটা ছেলেকে ফেলে রেখে বাবা সারা ঢাকা শহর ঘুরছে, কিন্তু ছেলেটার সঙ্গে দেখা করছে না, এটাই বা কেমন কথা? বাবুর অবস্থার সঙ্গে এই ছেলের অবস্থা মেলাবে না। বাবুর সঙ্গে অনেকেই আছে, বাট দিস বয় ইজ অল বাই হিমসেলফ। শুভ্র এখন স্বাভাবিক হয়েছে, আমার দিকে তাকিয়েছে, মিটমিট করে হাসছে। আমি বললাম, তোর বাপ তোকে ফেলে চলে গেল কেন? তোকে নিয়ে গেল না কেন? শুভ্র বলল, বাবা যদি বাসে করে কিংবা ট্রেনে করে যেত তাহলে তো আমাকে নিয়েই যেত। বাবা গেছে বড় স্যারের সঙ্গে বিমানে, সেখানে আমাকে কিভাবে নেবে? বাবা কি বড় স্যারকে বলবে আমার ছেলেটাকে সঙ্গে নেই? আমি বললাম, তা ঠিক। শুভ্র বলল, হিমু চাচু, তুমি কি কখনো বিমানে চড়েছ? আমি বললাম, না, আমি উড়াউড়ির মধ্যে নাই। শুভ্র জগলু ভাইয়ের দিকে তাকিয়ে বলল, চাচু, আপনি কখনো বিমানে চড়েছেন? জগলু ভাই শুভ্রের প্রশ্নে হঠাৎ কেমন যেন এলোমেলো হয়ে গেলেন। হয়তো তিনি ভাবতেই পারেননি এত আন্তরিক ভঙ্গিতে অপরিচিত একটা ছেলে তাকে প্রশ্ন করবে। তিনি থতমত খেয়ে বললেন, তুমি আমাকে জিজ্ঞেস করেছ? শুভ্র বলল, জি। জগলু বলল, আমি অনেকবার চড়েছি। চাচু, আপনি ভয় পাননি? প্রথমবার যখন চড়েছি তখন খুবই ভয় পেয়েছিলাম। আমার সঙ্গে ছিল আমার স্ত্রী রেনু। জগলু ভাইয়ের কথার মাঝখানে শুভ্র বলল, চাচু, আপনি চোখ থেকে সানগ্লাস খুলেন, আমি আপনার চোখ দেখতে পারছি না। জগলু ভাই সানগ্লাস খুললেন, শুভ্রের পাশে চৌকিতে এসে বসলেন। তার ভাবভঙ্গিতেই বুঝছি তিনি দীর্ঘ গল্প শুরু করবেন। আমি বললাম, জগলু ভাই, আমাদের একটা কাজ ছিল না, সুটকেস উদ্ধার করা? আরেকদিন উদ্ধার হবে। আপনি কতক্ষণ থাকবেন এখানে? থাকবো কিছুক্ষণ। আমার একটা কাজ ছিল যে। কাজ থাকলে চলে যাও, তোমাকে তো আমি শিকল দিয়ে বেঁধে রাখিনি। তাহলে একটা সিগারেট দিন, সিগারেট টানতে টানতে চলে যাই। জগলু ভাই বললেন, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে সিগারেট টানতে পারবে না, এখানে সিগারেট শেষ করে তারপর যাও। আমি সিগারেট ধরালাম। জগলু ভাই গল্প শুরু করলেন। শুভ্র চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জগলু ভাই হাত নেড়ে গল্প শুরু করেছেন, জমাটি গল্প। আমি তখন 3rd ইয়ার অনার্সের ছাত্র। 4 মাস পরে ফাইনাল পরীক্ষা। এর মধ্যে বিয়ে করে বিরাট ঝামেলায় পড়েছি। শুভ্র বলল, ঝামেলায় পড়েছেন কেন? মেয়ের বাবা মাকে কিছু না জানিয়ে বিয়ে। তারা আমার নামে একটা মামলাও করে দিয়েছেন। আমি নাকি জোর জবরদস্তি করে তাদের মেয়েকে আটকে রেখেছি। পুলিশ আমাকে খুঁজছে। আমি তখন ঠিক করলাম। শুভ্র কথার মাঝখানে আবার প্রশ্ন করল, চাচু, গল্প শুরু করার আগে বলুন, পুলিশ কি শেষ পর্যন্ত আপনাকে ধরতে পেরেছিল? কক্সবাজারে এক হোটেলে ধরে আমাকে এবং তোমার চাচিকে। কি ভয়ঙ্কর! ভয়ঙ্কর তো বটেই, থানা, পুলিশ, হাজত। আমাকে কোর্টে চালান করে দিল। সেখানে আরেক নাটক। তোমার চাচি বাবা মা আত্মীয় স্বজনের চাপে পড়ে বলে বসলো এই লোককে আমি চিনি না, সে আমাকে জোর করে ধরে নিয়ে গেছে। তোমার চাচির কথা শুনে আমি অজ্ঞান হয়ে কাঠগড়ায় পড়ে গেলাম। শুভ্র বলল, চাচা, আমি এই গল্পটা আগে শুনব। জগলু ভাই বললেন, ঠিক আছে, এইটাই আগে। বলেই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলে যাও, তোমার সঙ্গে রাতে কথা হবে। গভীর রাতে জগলু ভাই টেলিফোন করলেন। আমি তখন নিজের বিছানায় শোবার আয়োজন করছি। বৃষ্টি চলছেই। সন্ধ্যার দিকে একটু থেমেছিল। সন্ধ্যার পর থেকে প্রবল বর্ষণ এবং দমকা বাতাস। ঢাকা শহরে ইলেকট্রিসিটিও নেই। মেইন ইলেকট্রিক গ্রিড নাকি ফেল করেছে। গাঢ় অন্ধকারে চাদরের নিচ থেকে টেলিফোনে কথা বলার ভালো মজা আছে। আমি জগলু ভাইয়ের সঙ্গে কথা বলে মজা পাচ্ছি। হ্যালো হিমু। ইয়েস জগলু ভাই, আপনি কোথায়? আমি শুভ্রের বাসায়। বলেন কি, আটকা পড়ে গেছেন? আটকা পড়ার তো কিছু নাই। এমন ঝড় বৃষ্টির মধ্যে একটা বাচ্চা ছেলেকে একা ফেলে রেখে আমি যাই কিভাবে?
সেটাও কথা। রাতে কি এখানেই থাকবেন? এছাড়া আমার কি অন্য কোনো বিকল্প আছে? ঝড় বৃষ্টি হচ্ছে, ইলেকট্রিসিটি নেই, বাচ্চা একটা ছেলে। আপনাদের খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, হয়েছে। নিজেরাই রাঁধলাম। ডিম ছিল, ডাল ছিল। ডিম, ডাল, চাল মিশিয়ে খিচুড়ি টাইপ একটা বস্তু তৈরি করেছি। খেতে ভালো হয়েছে। আপনি রাঁধলেন? হ্যাঁ, আমি। শুভ্র ছিল আমার অ্যাসিস্ট্যান্ট। শুভ্র কি জেগে আছে না ঘুমুচ্ছে? ঘুমাচ্ছে। মজার একটা কথা শোনো হিমু, যেই আমি ছেলেটাকে বললাম এত রাতে তোমাকে একা ফেলে আমি যাব না, অমনি সে কী করলো জানো? ঝাঁপ দিয়ে আমার গায়ে এসে পড়ল। আমি প্রস্তুত ছিলাম না, হুড়মুড় করে চৌকি থেকে নিচে পড়ে গেলাম। জগলু ভাইয়ের ছেলে বাবু ও আমি মুখোমুখি বসে আছি। ছেলেটির বয়স 4 কিংবা 5, বড় বড় চোখ। কোনো কথা বলার আগে অনেকক্ষণ তাকিয়ে থাকে। গরমের মধ্যেও তাকে ফুল হাতা শার্ট পরানো হয়েছে। সে খাটের মাথার দিকে হেলান দিয়ে পা ছড়িয়ে বসে আছে। তার হাতে লম্বা লেজের একটা খেলনা বাদুর। বাদুরটার চোখও তার মতোই বড় বড়। আমি তাকিয়ে আছি বাদুরটার দিকে। এক সময় ভয়ে ভয়ে বললাম, তোমার এই বাদুরটা কি কামড়ায়? বাবু অবাক হয়ে বলল, কামড়াবে কেন? এটা তো খেলনা বাদুর, ভেতরে তুলা ভরা। আমি তার মতোই অবাক হয়ে বললাম, সত্যি খেলনা? বাবু বলল, হ্যাঁ, হাতে নিয়ে দেখুন। আমি বললাম, কোনো দরকার নেই, তুমি হাতে নিয়ে বসে থাকো। বাদুরের কামড় খাওয়ার আমার কোনো শখ নেই। আপনাকে বললাম না এটা খেলনা। খেলনা হলে ভালো কথা। তুমি কি কিছুক্ষণ এই জন্তুটাকে চাদর দিয়ে ঢেকে রাখবে? আপনার ভয় লাগছে? হুম। আপনি ভীতু? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, বাবারে, আমি ভীতু না, কিন্তু জন্তু জানোয়ার আমি পছন্দ করি না। তুমি দয়া করে এটাকে চাদরের নিচে ঢোকাও। পৃথিবীর সব শিশু বয়স্ক ভীতু মানুষ দেখতে পছন্দ করে। বাবুও পছন্দ করল। সে তার খেলনা বাদর চাদরের নিচে লুকিয়ে ফেলল। আমি বললাম, লেজটা বের হয়ে আছে, লেজটাও ঢোকাও। বাবু চাদরের নিচে লেজ ঢুকাতে ঢুকাতে আনন্দিত গলায় বলল, আপনি এত ভীতু? আমি বললাম, পৃথিবীতে সাহসী মানুষ যেমন থাকে, ভীতু মানুষও থাকে, বুঝেছ? বাবু হ্যাঁ সূচক মাথা নাড়ল। তার চোখে আনন্দ ঝলমল করছে। আমি বললাম, তুমি কি আমাকে চিনেছ? না। সে কি? তোমার সঙ্গে আমার অনেকবার টেলিফোনে কথা হয়েছে। আমি তোমার হিমু চাচা। এখন চিনেছি। বাবা কোথায়? তোমার বাবা কোথায় তা তো জানি না। তোমার বাবা আমাকে দায়িত্ব দিয়েছিল একটা ভূতের বাচ্চা জোগাড় করার। বাচ্চা জোগাড় হয়েছে। ছেলে বাচ্চা পাওয়া যায়নি, মেয়ে বাচ্চা। কোথায়? সঙ্গেই আছে, চাদর দিয়ে ঢেকে রেখেছি। এরা আলো সহ্য করতে পারে না। আমার কাছে দিন তো। এখন দেওয়া যাবে না। তোমার জন্মদিনে তোমার বাবা তোমার হাতে দেবেন। আমি শুধু স্যাম্পল দেখাতে এনেছি। তোমার পছন্দ হয় কি না জানা দরকার। তুমি চেয়েছিলে ছেলে ভূতের বাচ্চা, এটা মেয়ে। কই, একটু দেখান না। জানালা বন্ধ করতে হবে, এত আলোতে বের করা যাবে না। কাউকে বলো দরজা জানালা বন্ধ করতে। বাবু চিৎকার করে ডাকল, ফুপু, বড় ফুপু। মধ্যবয়স্ক এক মহিলা ঢুকলেন। চোখ ভর্তি সন্দেহ নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি বিনীত ভঙ্গিতে বললাম, জগলুভাই আমাকে পাঠিয়েছেন। আমার কথায় ভদ্রমহিলার চোখের সন্দেহ দূর হলো না। তিনি শীতল গলায় বললেন, আপনি এই ঘরে ঢুকলেন কিভাবে? আমি বললাম, দরজা খোলা ছিল, ঢুকে পড়েছি। দরজা তো কখনো খোলা থাকে না। আজ ছিল, ছিল বলেই তো ঢুকেছি। আপনি কি দয়া করে এই ঘরের জানালাগুলো একটু বন্ধ করবেন? কেন? বাবুর জন্য একটা উপহার এনেছি, তাকে দেব। উপহারটা এমন যে আলোতে দেখানো যায় না। কী উপহার? একটা ভূতের বাচ্চা। ভদ্রমহিলার চোখের সন্দেহ আরও ঘনীভূত হলো। তিনি তাকালেন বাবুর দিকে। বাবু বলল, ওনাকে ছেলে ভূতের বাচ্চা আনতে বলেছিলাম, উনি এনেছেন মেয়ে ভূতের বাচ্চা। ভদ্রমহিলা বললেন, কি এনেছেন দেখান। আমি বললাম, দেখান বললেই তো আর দেখানো যায় না, ঘরের দরজা জানালা বন্ধ করতে হবে। তাছাড়া আপনার সামনে আমি এই জিনিস বেরও করব না। ভূতের বাচ্চারা ভীতু প্রকৃতির হয়, আপনাকে দেখে ভয় পেতে পারে। বাবু বলল, ফুপু, তুমি দরজা জানালা বন্ধ করে চলে যাও তো।
আমি হাসি মুখে বললাম, ভূতের বাচ্চা তো এই বাড়িতেই থাকবে। বাবু যদি পরে আপনাকে দেখাতে চায় আপনি দেখবেন, আপনাকে এই মুহূর্তে যে দেখতে হবে তা তো না। চাদরের আড়াল থেকে আমি সবুজ রঙের চ্যাপ্টা একটা বোতল বের করলাম। বোতলের মুখ সিলগালা দিয়ে বন্ধ করা। বোতলের ভেতর দুটি মার্বেল। ভালো করে তাকালে ধোঁয়াটে কিছু একটা দেখা যায়। আমি বললাম, ধোয়া ধোয়া জিনিসটি ভূত। কাচের গোল জিনিস দুটি চেনো? না, এদের বলে মার্বেল। ভূতের বাচ্চাটা যেন খেলতে পারে, এই জন্যে মার্বেল দিয়ে দেওয়া। ওর নাম কি? নাম জানি না, তুমি জিজ্ঞেস করে জেনে নিও। কথা বলে? ছোটদের সঙ্গে বলে, বড়দের সঙ্গে বলে না। কি খায়? এখন চাঁদের আলো খায়, আর একটু বড় হলে মোমবাতির আলো, কুপির আলো, হারিকেনের আলো এইসব খাবে। কিভাবে খায়? বোতলটা চাঁদের আলোতে কিছুক্ষণ রেখে দিলেই তার খাওয়া হয়ে যাবে। এর মা বাবা কোথায়? কোথায় তা তো জানি না, তুমি জিজ্ঞেস করে জেনে নিও। এখন জিজ্ঞেস করব? এখন জিজ্ঞেস না করাই ভালো। আমি সামনে আছি তো, জবাব দেবে না। আমাকে পছন্দ করে না। কেন পছন্দ করে না? এটাকে আমি ধরে এনেছি তো, এই জন্যই আমাকে পছন্দ করে না। তোমাকে কেউ যদি ধরে নিয়ে ভূতদের কাছে দিয়ে আসতো, তুমি তাকে পছন্দ করতে? না। এখন বোতলটা দাও, আমি এটা নিয়ে চলে যাই। না, আমি বোতল দেব না। তুমি ছেলে ভূত চেয়েছিলে, এটা তো মেয়ে। বাবু গম্ভীর গলায় বলল, আমি বোতল দেব না। সে বোতল চাদরের নিচে লুকিয়ে ফেলল। বাবু সম্পর্কে যেসব তথ্য জানতাম তা হলো, বাবুর মা মারা গেছে তার 1 বছর বয়সে। বাবুর 2 ফুপু তাকে পালাক্রমে লালন পালন করেন। এখন দায়িত্বে আছেন বড় ফুপু, যার নাম রোকসানা। বাবুর অসুখ ধরা পড়েছে 3 বছর বয়সে। এই অসুখে রক্তের লোহিত কণিকা তৈরি কমে যায়। যেগুলো তৈরি হয় সেগুলো থাকে ভাঙা ভাঙা। অসুখের একটাই চিকিৎসা, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। সেই চিকিৎসা 1 দফা করা হয়েছে, কাজ হয়নি। 2য় দফার চিকিৎসার প্রস্তুতি চলছে। সেটা কখন শুরু হবে কেউ জানে না। বাবুর সঙ্গে তার বাবার দেখা হয় না বললেই চলে। গত 6 মাসে পিতা পুত্রের কোনো দেখা সাক্ষাৎ হয়নি। ছেলেটা তার বাবার জন্য সবসময় অপেক্ষা করে থাকে। তার খাটের একপাশে সে বাবার জন্য 2টো বালিশ দিয়ে রাখে। তার ধারণা, কোনো এক রাতে ঘুম ভেঙে সে দেখবে বাবা তার পাশে শুয়ে আছে। বাবুকে দেখে চলে আসার সময় তার ফুপু রোকসানা বেগমের সঙ্গে কথা হলো। অতি শীতল ধরনের মহিলা, কথাবার্তা কাটা কাটা। তিনি ধরে নিয়েছেন আমি আঙুল কাটা জগলুর দলের একজন। আমার চাদর ঝাড়া দিলে 5-6টা কাটা আঙুল পাওয়া যাবে। তিনি কঠিন গলায় বললেন, আপনার ওস্তাদের খবর কি? আমি বললাম, ভালো। আপনার ওস্তাদের ডান হাত মতি মিয়া ধরা পড়েছে। এই বাড়িতে বাবুকে দেখতে এসে ধরা পড়েছে। আমি বললাম, ওস্তাদের কাছ থেকে এই খবর পেয়েছি। আপনিও এখান থেকে ধরা খাবেন, পুলিশ আপনাকে ধরবে। আমি হাসি মুখে বললাম, ধরবে না, পুলিশ ধরাধরি কাজ দিনে করে না, রাতে করে। সকাল 8টায় কোনো অপরাধী পুলিশের হাতে ধরা পড়েছে এমন রেকর্ড নাই। এই সময় পুলিশ ভাইরা চা নাস্তা খায়। আপনি কি আপনার ওস্তাদকে একটা কথা বলতে পারবেন? পারবো। তাকে বলবেন সে যেন তার ছেলের দায়িত্ব অন্য কাউকে দেয়। আমি আর আমার বোন এই দায়িত্ব নেব না। পুলিশ যে আমাদেরকে কী পরিমাণ যন্ত্রণা করে তা আপনার ওস্তাদ জানে না। আমি ওস্তাদকে বলবো। আজকের খবরের কাগজ পড়েছেন? আমি খবরের কাগজ পড়ি না। আজকেরটা পড়ে দেখতে পারেন, ভালো লাগার সম্ভাবনা আছে। বাসায় খবরের কাগজ আছে, এনে দেব? দিতে পারেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খবর পড়ে শেষ করলাম। প্রথম পাতায় সচিত্র খবর, আঙুল কাটা জগলু গ্রুপের সদস্য কুখ্যাত সন্ত্রাসী মতি মিয়া ক্রসফায়ারে নিহত। পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয়েছিল। এই সময় তার সঙ্গী সাথীরা গুলি ছুড়তে শুরু করে। সুযোগ বুঝে মতি মিয়া পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পালিয়ে যেতে চেষ্টা করলে 2 দলের ক্রসফায়ারে নিহত হয়। তার লাশ গত 2 দিন ধরে হাসপাতালের মর্গে পড়ে আছে। তার আত্মীয় স্বজনরা কেউ লাশ নিতে আসেনি। মতি মিয়ার মৃত্যুর সংবাদে চানখারপুল এলাকার অধিবাসীরা মিষ্টি বিতরণ করে। রোকসানা বেগম বললেন, খবর পড়েছেন? জি।
আপনাদের সবার ক্ষেত্রে এই ব্যাপার ঘটবে। ডেড বডি মর্গে পড়ে থাকবে, কেউ আনতে যাবে না। আপনার ওস্তাদের ডেড বডিও আমরা কেউ আনতে যাব না। এই খবরটা কি আপনি আপনার ওস্তাদকে দিতে পারবেন? পারবো। আপা যাই? আপা ডাকবেন না, আমি আপনাদের কারোর আপা না। মতি মিয়ার ডেড বডি হাসপাতালের মর্গ থেকে রিলিজ করা খুব ঝামেলার ব্যাপার হবে বলে ভেবেছিলাম। বাস্তবে কোনো ঝামেলাই হলো না। 2টা ফর্ম ফিল আপ করলাম, 3 জায়গায় দস্তখত করলাম। যিনি ফর্ম ফিল আপ করালেন তিনি একবার জিজ্ঞেস করলেন, আপনার কি হয়? আমি বললাম, ভাই। ভদ্রলোক চোখ সরু করে বললেন, আপনি কি করেন? প্রশ্নের উত্তরে আমি মিষ্টি করে হাসলাম। তাতেই ভদ্রলোকের মুখ শুকিয়ে গেল। তিনি বিড়বিড় করে বললেন, লাশ নেবেন কিভাবে? আমি বললাম, ঠেলাগাড়ি। ভদ্রলোক এমনভাবে মাথা নাড়লেন যেন ঠেলাগাড়িতে লাশ নেওয়াটাই উত্তম ব্যবস্থা। ঠেলাগাড়িটা এখন মনসুর সাহেবের বাড়ির সামনে। আমি মনসুর সাহেবের ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছি। আমি এসেছি সুটকেস ডেলিভারি নিতে। আজ মঙ্গলবার, পিতা কন্যা দুজনেরই দেশ ছেড়ে চলে যাওয়ার কথা। মাল আজকের মধ্যেই ডেলিভারি না নিলে সমস্যা হবে। জগলু ভাই ব্যাপারটা সহজভাবে নেবেন না। সুটকেস ডেলিভারি পেয়ে গেছি। পিতা কন্যার কাছে বিদায় নেওয়া হয়েছে। কন্যা আজ আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। কেক খেতে দিয়েছে, কফি খেতে দিয়েছে। ভালো জায়গার কেক। কেক থেকে ভেসে আসা মাখনের গন্ধ এখনও বাতাসে ভাসছে। মনসুর সাহেব বললেন, আমি তোমাকে বলেছিলাম মাসের 1 তারিখে এসে আমার ক্যাশিয়ারের কাছ থেকে 10,000 টাকা নিয়ে যাবে। তুমি তো আসোনি। আমি হাসি মুখে বললাম, স্যার, সময় পাইনি। বেকার মানুষের ব্যস্ততা থাকে বেশি। মনসুর সাহেব কিছু বলতে যাচ্ছিলেন। এই সময় তার দারোয়ান এসে কানে কানে কি যেন বলল। মনসুর সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি আবার কানে কানে তার মেয়েকে কি যেন বললেন। মেয়ের মুখও ছাইবর্ণ হয়ে গেল। আমি বললাম, কোনো সমস্যা? মনসুর সাহেব কিছু বললেন না। মিতু বলল, আমাদের বাসার সামনে যে ঠেলাগাড়ি দাঁড়িয়ে আছে সেটা কি আপনি নিয়ে এসেছেন? আমি বললাম, হ্যাঁ। মিতু বলল, ঠেলাগাড়িতে বিছানার চাদর দিয়ে ঢাকা জিনিসটা কি? আমি বললাম, একটা ডেড বডি। জগলু ভাইয়ের আপন লোক মতি মিয়ার ডেড বডি। স্যার, মতি মিয়াকে চিনেছেন নিশ্চয়ই? মনসুর সাহেব থেমে থেমে বললেন, তুমি তার ডেড বডি নিয়ে কি করছো? কবর দিতে নিয়ে যাচ্ছি স্যার। হাসপাতালের মর্গ থেকে রিলিজ করে এনেছি, এখন গোরস্থানে নিয়ে যাব। মিতু বলল, বাড়ির সামনে একটা ডেড বডি রেখে আপনি চা কেক খাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ, জীবিত মানুষই চা কেক খাবে। মৃত মানুষও যদি চা কেক খেতে পারত তাহলে মতি ভাইকেও ডেকে আনতাম। দারোয়ান এখনও আছে। সে এমনভাবে তাকিয়ে আছে যেন হুকুমের অপেক্ষা করছে। বড় সাহেবের হুকুম পাবে আর সে ঝাঁপ দিয়ে পড়বে আমার ওপর। আমি দারোয়ানের দিকে তাকিয়ে বললাম, দারোয়ান ভাই, আপনি ঠেলাগাড়ির আশপাশে থাকলে ভালো হয়। কুকুর ডেড বডি অ্যাটাক করতে পারে। দারোয়ান তাকালো তার বড় সাহেবের দিকে। সেই দৃষ্টিতে পরিষ্কার লেখা, আপনি অনুমতি দেন আর চুপ করে দেখেন আমি কি করি। বড় সাহেব তেমন কোনো হুকুম দিলেন না। চোখে ইশারা করলেন চলে যেতে। ঘরে আমরা এখন 3 জন। নীরবতা চলছে। কেউ মনে হয় বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছে না। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, স্যার চলি। মনসুর সাহেব আমাকেও বসতে ইশারা করলেন। আমি ধপ করে বসে পড়লাম। মিতু অবাক হয়ে বাবার দিকে তাকাচ্ছে। সম্ভবত বোঝার চেষ্টা করছে কেন তার বাবা আমাকে বসতে বলল। মিতু কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, তখনই আমার মোবাইল বাজল। আমি বোতাম টেপার আগেই বুঝতে পারলাম টেলিফোন করেছেন জগলু ভাই। আমি লক্ষ্য করেছি বেশিরভাগ সময়ই রিং শুনে বোঝা যায় টেলিফোন কে করেছে। ব্যাপারটা কি কে জানে? হেমো। জি জগলু ভাই, ভালো আছেন? তুমি কোথায়? মনসুর সাহেবের বাসায়, মাল ডেলিভারি নিতে এসেছি। পেয়েছো? জি পেয়েছি। 10 মিনিটের মধ্যে চলে আসো। কোথায় চলে আসবো? রমনা পার্কে, ওই দিন যেখানে বসেছিলে সেখানে। আমার লোক থাকবে। জগলু ভাই, একটু যে দেরি হবে, 4 ঘন্টা ধরে রাখেন, তার বেশিও লাগতে পারে। কেন দেরি হবে? আমার সঙ্গে আছে মতি মিয়ার ডেড বডি। হাসপাতাল থেকে রিলিজ করিয়েছি। দাফন কাফনের সময় লাগবে। এখান থেকে আজিমপুর গোরস্থানে যেতেই লাগবে 2 ঘন্টা। ঠেলাগাড়িতে করে যাওয়া,
বুঝতেই পারেন। তোমার সঙ্গে মতি মিয়ার ডেড বডি? জি। সত্যি কথা বলছো? জি। জগলু ভাই চুপ করে আছেন। ঘটনা হজম করতে সময় লাগছে। সময় লাগার কথা। হেমো। জি ওস্তাদ। মতি সবসময় বলতো মারা গেলে তার ডেড বডি যেন গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, তার বাবার পাশে যেন তার কবর হয়। তার বাড়ির নেত্রকোনা জেলা, থানার নাম কেন্দুয়া, গ্রাম রোয়াইলবাড়ি। একটা মাইক্রোবাসে করে ডেড বডি নিয়ে যাও। পারবে না? অবশ্যই পারবো। আপনারা কেউ যাবেন? না। মাইক্রোবাসের ভাড়া কোত্থেকে দেব? সুটকেসের টাকা নিয়ে খরচ করো। ওই টাকাটা ভাঙতে ইচ্ছা করছে না। আপনি বরং একটা কাজ করুন, মনসুর সাহেবকে বলুন তিনি যেন তার একটা গাড়ি দেন। উনি আমার সামনেই আছেন, নিন কথা বলুন। আমি হতভম্ব মনসুর সাহেবের হাতে টেলিফোন ধরিয়ে দিয়ে মিতুর দিকে তাকিয়ে মধুর ভঙ্গিতে হাসতে হাসতে বললাম, আরেক কাপ কফি খাওয়াবে? ঘরের কফি এবং চটপটি কখনো দোকানের মতো হয় না। তোমাদের কফি দোকানের চেয়েও ভালো। মিতু অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মনসুর সাহেবও তাকিয়ে আছেন। ওনার সঙ্গে জগলু ভাইয়ের কী কথা হয়েছে জানি না, তবে মনসুর সাহেবের দৃষ্টিতে কোনো উত্তাপ নেই। মনসুর সাহেব ক্লান্ত গলায় বললেন, হেমু শোনো, ডেড বডি ক্যারি করার মতো গাড়ি আমার কাছে নেই, তবে আমি গাড়ি ভাড়া করে দিচ্ছি। আরেকটা কথা, তোমার অসুবিধা না হলে আমিও তোমার সঙ্গে যেতে চাই। মিতু প্রায় চেঁচিয়ে বলল, কেন? মনসুর সাহেব বললেন, আমি জানি না কেন যেতে চাচ্ছি, কিন্তু যেতে যে চাচ্ছি এতে ভুল নেই। বাবা, আমাদের ফ্লাইট বিকাল 3টায়। মনসুর সাহেব গম্ভীর গলায় বললেন, ফ্লাইট ক্যান্সেল করা কোনো ব্যাপার না। 2টি গাড়ি নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। গন্তব্য নেত্রকোনা, থানা কেন্দুয়া, গ্রাম রোয়াইলবাড়ি। প্রথম গাড়িতে বিশাল পাজেরো টাইপ গাড়ি, আছেন মনসুর সাহেব এবং তার কন্যা মিতু। তাদের পেছনে পেছনে মাইক্রোবাসে করে আমি, আমার সঙ্গে বাদল। বাদলকে খবর দিয়েছিলাম, সে মহা উৎসাহে ছুটে এসেছে। আমরা দুজন বসেছি ড্রাইভারের পাশে। ড্রাইভারের নাম নেয়ামত আলী, হাসিখুশি তরুণ। লাশের গাড়ির ড্রাইভার হবে বয়স্ক, বিষণ্ণ মুখের কেউ। নেয়ামত আলীর মধ্যে বিষণ্ণতার ছিটাফোঁটা নেই। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে বরযাত্রী নিয়ে যাচ্ছে। গাজীপুর চৌরাস্তা পার হওয়ার পরই সে বলল, স্যার, গান দিব? আমি বললাম, কি গান দেবে? সব ধরনের গান আছে, ইংলিশ, হিন্দি, ড্যান্স মিউজিক। ড্যান্স মিউজিক দাও। নেয়ামত আলী বলল, পতাকা নামায়ে মিউজিক দিতে হবে। কি পতাকা? লাল পতাকা। যে গাড়িতে লাশ যায় সেই গাড়িতে লাল পতাকা দিতে হয়। আমার গাড়িতেও আছে। মিনিস্টারের গাড়িতে যেমন পতাকা থাকে, লাশের গাড়িতেও থাকে। লাশ হইল গিয়া মিনিস্টার। নেয়ামত রাস্তার পাশে গাড়ি পার্ক করে পতাকা খুলে ফেলে ড্যান্স মিউজিক দিয়ে দিল। ঝা ঝুমঝুম মিউজিক। আমি বাদলের দিকে তাকিয়ে বললাম, কেমন বুঝছিস? বাদল সবগুলি দাঁত বের করে বলল, খুবই ভালো। মজা পাচ্ছিস তো? অবশ্যই, তোমার সঙ্গে যে কোনো জায়গায় যাওয়ার মধ্যেই মজা আছে। খালু সাহেব কি জানেন তুই আমার সঙ্গে? না। তাকে জানানো দরকার। রাতে রাতে আমরা ফিরতে পারবো বলে মনে হয় না, উনি পরে টেনশন করবেন। বাদল উদাস গলায় বলল, জানাতে হলে তুমি জানাও, আমি কথা বলবো না। আমি খালু সাহেবকে টেলিফোন করলাম। খালু সাহেব টেলিফোন ধরেই বললেন, হেমো, বাদল কোথায়? আমি বললাম, আমার পাশেই বসে আছে। তোমার পাশে বসা? জি খালু সাহেব। খালু সাহেব থমথমে গলায় বললেন, সে কেন তোমার পাশে বসে আছে সেটা কি জানতে পারি? আমি মধুর ভঙ্গিতে বললাম, আমরা একটা ডেড বডি নিয়ে নেত্রকোনার দিকে রওনা হয়েছি খালু সাহেব। কি বললে? আবার বলো। আমি আর বাদল একটা ডেড বডি নিয়ে নেত্রকোনা যাচ্ছি। কি নিয়ে নেত্রকোনা যাচ্ছ? ডেড বডি। পত্রিকায় পড়েছেন নিশ্চয়ই, কুখ্যাত সন্ত্রাসী মতি মিয়া ক্রসফায়ারে মারা গেছে, তার ডেড বডি নিয়ে যাত্রা করেছি। খালু সাহেব, আমাদের জন্য একটু দোয়া রাখবেন। আপনি কি বাদলের সঙ্গে কথা বলবেন? খালু সাহেব স্পষ্ট স্বরে বললেন, না, বলেই টেলিফোন অফ করে দিলেন। আমরা রোয়াইলবাড়ি পৌঁছলাম সন্ধ্যাবেলা। পরিকল্পনা ছিল ঘণ্টাখানেকের মধ্যে দাফন কাফন শেষ করে ঢাকার দিকে রওনা হব। নানান ক্যাচাল শুরু হয়ে গেল। জাগ্রত জনতা আমাদের ঘিরে ধরল। জাগ্রত জনতার মুখপাত্র জামে মসজিদের পেশ ইমাম মৌলানা তাহিরউদ্দিন
জ্বালাময়ী ভাষণ দিলেন। তার বক্তব্য, অতি দুষ্ট সন্ত্রাসীর কবর রয়্যাল বাড়িতে হবে না। জাগ্রত জনতাকে কখনো কিছু বোঝানো যায় না, তাদেরকে কিছু বলা বৃথা। আমরা সেখান থেকে রওনা হলাম মতি মিয়ার মামার বাড়ি বাল্লা গ্রাম। এই গ্রাম যেহেতু অতি প্রত্যন্ত অঞ্চলে, সেখানে জাগ্রত জনতার দেখা পাবার কথা না। দেখা গেল আমার অনুমান ভুল। বাল্লা গ্রামের জনতা আরও বেশি জাগ্রত, তাদের মূর্তি আরও উগ্র। বাল্লা গ্রামের জাগ্রত জনতার মুখপাত্র জনৈক হিন্দু মেম্বার, তার নাম যাদব। যাদববাবু চোখ মুখ লাল করে বললেন, আপনাদের বিবেচনা দেখে অদ্ভুত হয়েছি, এমন এক খুনিকে আমাদের গ্রামে নিয়ে এসেছেন। আমি বললাম, এখন তো সে আর খুন করতে পারবে না, কবরে ঢুকায় দেবেন, শরীর পচে গলে যাবে। অসম্ভব, অসম্ভব। আপনারা যদি এখন বিদায় না হন, অসুবিধা আছে। কি অসুবিধা? সেটা মুখে বলবো না, কাজে দেখবেন। আমি জগলু ভাইকে টেলিফোন করলাম, জানতে চাইলাম কি করণীয়। জগলু ভাই শান্ত গলায় বললেন, লাশ ফেলে চলে আসো। কোথায় ফেলে আসবো? যেখানে ইচ্ছা ফেলে আসো। বলেই জগলু ভাই টেলিফোন অফ করে দিলেন। বাদল আমার দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বলল, খুবই মজা লাগছে, গুড অ্যাডভেঞ্চার। ডেড বডি নিয়ে ঘুরছি, কবর দেওয়ার জায়গা পাচ্ছি না। সো ইন্টারেস্টিং, সো মাচ ফান। দুর্ধর্ষ সন্ত্রাসী আঙুল কাটা জগলু ভাইয়ের ডান হাত মতি মিয়ার ডেড বডি নিয়ে আমরা মোটামুটি ভালো ঝামেলাতেই পড়ে গেলাম। রাত 1টা থেকে শুরু হয়েছে বৃষ্টি, এমন বৃষ্টি যে 2 হাত সামনে কি হচ্ছে দেখা যায় না। আমরা ঢাকার দিকে ফিরে আসছি। শেষ চেষ্টা হিসেবে আজিমপুর গোরস্থানে ট্রাই করব এরকম পরিকল্পনা। নিশিরাতে সাধারণ শব্দও কানে অন্যরকম শোনায়। গাড়ির চাকার শব্দ, বাতাসের শব্দ এবং বৃষ্টির শব্দ সব মিলেমিশে একাকার হয়ে কেমন ভৌতিক আওয়াজ পাওয়া যাচ্ছে। মাঝে মধ্যেই মনে হচ্ছে সাদা চাদরে মুড়ি দেওয়া মতিমিয়া কাশছে, বুড়ো মানুষের খক খক কাশির মতো কাশি। বাদল চমকে উঠে বলল, ভাইজান, কে কাশে? মাইক্রোবাসের ড্রাইভার নিয়ামত আলী চাপা গলায় বলল, আয়াতুল কুরসি পড়েন, আজ আমরার খবর আছে। বাদল আমার কাছে ঘেঁষে এসে ফিসফিস করে বলল, মতিমিয়া কাশছে নাকি? আমি উদাস গলায় বললাম, বুঝতে পারছি না, ঠান্ডা লেগে কাশি রোগ হতে পারে, তবে লাশদের ঠান্ডা লাগে এরকম আগে শুনি নাই। বাদল বলল, চলো আমরা উনাদের পাজেরো গাড়িতে চলে যাই। নিয়ামত আলী বলল, আপনারা পাজেরো গাড়িতে যাইবেন আর আমি একলা থাকুম এইখানে, বুথের থাপ্পড় একা খামো, মাফ চাই। বলতে বলতে ব্রেক চেপে সে গাড়ি থামিয়ে দিল। মনসুর সাহেবের গাড়ি অনেক দূর এগিয়ে গিয়েছিল, সেটাও ফিরে এলো। মনসুর সাহেব গাড়ির উইন্ডো গ্লাস নামিয়ে উদ্বিগ্ন গলায় বললেন, কি হয়েছে? আমাদের ড্রাইভার বলল, লাশ জিন্দা হয়ে গেছে, কাশতেছে। মনসুর সাহেব বললেন, কি বলো এইসব? বাদল সঙ্গে সঙ্গে বলল, ঘটনা সত্য, একবার হাঁচি দিয়েছে, আমি স্পষ্ট শুনেছি। নিয়ামত আলী বলল, সে ভূতে পাওয়া লাশ নিয়ে যাবে না, লাশ এইখানে নামিয়ে দিতে হবে। লাশ নামানোর সময়ও সে হাত দিয়ে ধরবে না। আমি মনসুর সাহেবকে জিজ্ঞেস করলাম, স্যার, কি করা যায়? উনি চুপ করে রইলেন। মিতু বলল, সব ঝামেলা আপনি তৈরি করেছেন, কি করা যায় সেটাও আপনি ঠিক করবেন। আমি বললাম, তুমি আমার অবস্থায় হলে কি করতে? মিতু বলল, আপনার অবস্থা আমার কখনো হতো না। লাশ এখানে ফেলে রেখে যাব কিনা সেটা বলো। আপনার যা ইচ্ছা করুন, আমি আর 5 মিনিট অপেক্ষা করব, তারপর বাবাকে নিয়ে চলে যাব। নিয়ামত আলী বলল, বাহাসের সময় নাই, এই জিনিস রাস্তার ধারে ফেলায়া আমরা চলে যাব, সোজা কথা, সোজা হিসাব। মৃত মানুষের ওজন বাড়ে কথাটা সত্যি। হালকা পাতলা মতিমিয়াকে নড়ানোই মুশকিল। টানাটানির কাজ আমাকেই করতে হচ্ছে, কেউ ধরবে না, বাদলও না। মনসুর সাহেব 5 ব্যাটারির একটা টর্চ জ্বালিয়ে ধরে আছেন। নিয়ামত আলী শেষ কথা বলে দিয়েছে, তাকে 1 লাখ টাকা দিলেও সে লাশ হাত দিয়ে ধরবে না, 2 লাখ দিলেও না। অনেক ঝামেলা করে ডেড বডি নামালাম এবং কাদায় পাহড়কে গড়িয়ে পানি ভর্তি গর্তে পড়ে গেলাম। লাশের গা থেকে কাপড় খুলে গেছে, তার বিভৎস মুখ বের হয়ে আছে। লাশের চোখের পাতা রিগর মর্টিস হওয়ার আগেই বন্ধ করতে হয়, নয়তো লাশ বিকট ভঙ্গিতে চোখ মেলে তাকিয়ে থাকে। মতিমিয়ার চোখ কেউ বন্ধ করেনি বলে তার চোখ ভয়ঙ্কর ভঙ্গিতে তাকিয়ে আছে। তাকে নিয়ে পানিতে নামার পর একটা ঘটনা ঘটল। ডেড বডি পানিতে ভেসে উঠল, এমনভাবে ভাসল যেন সে বসে আছে এবং আমাদের দিকে তাকিয়ে মাথা নাড়ছে। চারদিকেই ঘন শালবন,
বাতাস লেগে গাছের পাতায় শীষের মতো শব্দ হলো। সবার কাছে মনে হলো মাথা দোলাতে দোলাতে মতি মিয়া শীষ দিচ্ছে। মিতু আতঙ্কিত গলায় বলল, হিমু সাহেব, আপনি এখনও গর্তে বসে আছেন কেন? উঠে আসুন তো, আমি আপনার পায়ে পড়ি, প্লিজ উঠে আসুন। আমি বললাম, উঠে আসতে পারছি না, ব্যাটা আমার শার্ট ধরে আছে। মিতু বলল, এসব আপনি কি বলছেন? আমি বললাম, ঠাট্টা করছি, মৃত মানুষ শার্ট ধরবে কিভাবে? নামার সময় তার আঙুলের ভেতর শার্ট ঢুকে গেছে। নিয়ামত আলী বলল, আমি পরিষ্কার দেখছি ভাইজান উঠতে ধরছিল, লাশটা খপ কইরা ওনার শার্ট ধরছে। আইজ আমরার কবর আছে, পড়েন সবাই, আয়াতুল কুরসি পড়েন। মানুষের স্বভাব হচ্ছে সে একবার ভয় পেলে ভয় পেতেই থাকে। ভয় পাওয়াটা তার জন্য ধারাবাহিক ব্যাপার হয়ে যায়। নিয়ামত গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, কেউ দয়া করে পেছনে তাকাবেন না, পেছনে তাকাইলে ধরা খাবেন। বাদল ভীত গলায় বলল, কেন? নিয়ামত আলী চাপা গলায় বলল, হারামজাদা এখন খাড়া হয়েছে। বাদল বলল, কে খাড়া হয়েছে? নিয়ামত ফিসফিস করে বলল, বুঝেন না কেন? মতি মিয়ার লাশ খাড়া হয়েছে, আয়াতুল কুরসি পড়েন। হারামজাদা মনে হয় গাড়ির পেছনে পেছনে দৌড় দিবে, দৌড় দিয়া আমাদের ধরতে পারলে খবর আছে। গাড়ি দ্রুত গতিতে চলার অনেক বর্ণনা আছে, যেমন উল্কার গতিতে চলছে, গাড়ি ঝড়ের গতিতে চলছে। নিয়ামত বর্ণনার কাছাকাছি গতিতেই গাড়ি চালাচ্ছে। বিপজ্জনকভাবে সে মনসুর সাহেবের পাজেরোকে ওভারটেক করে এগিয়ে গিয়ে তৃপ্তির ভঙ্গিতে বলল, এখন ধরলে পাজেরোওয়ালারে ধরবে, আমরা রক্ষা পাইছি। সে অবশ্যই রক্ষা পেল না। পাজেরোর ড্রাইভার তাকে ওভারটেক করল। কিছুক্ষণের মধ্যেই নিয়ামত আলী পাজেরো ওভারটেক করল। ঝড়ের গতি বাড়ছে, আমাদের দুই গাড়ির ওভারটেকের খেলা চলছে। এর মধ্যে খালু সাহেবের টেলিফোন এসেছে, তিনি বাদলের সঙ্গে কথা বলতে চান। আমি বাদলের হাতে মোবাইল সেট ধরিয়ে দিলাম। বাদল ফিসফিস করে বলল, বাবা, এখন কথা বলতে পারবো না, আমরা খুব বিপদে আছি, আমাদের তাড়া করছে। কে তাড়া করছে? মতি মিয়া। মতি মিয়া হচ্ছে ডেড বডি, যাকে আমরা কবর দিতে নিয়ে যাচ্ছিলাম, সে জীবিত হয়ে গেছে, সে আমাদের তাড়া করছে। ধমকাচ্ছ কেন বাবা? নাও হিমু ভাইজানের সঙ্গে কথা বলো। আমি মধুর গলায় বললাম, হ্যালো খালুজান, ভালো আছেন? খালার শরীর ভালো? খালুজান আকাশ ফাটিয়ে গর্জন করলেন, তুমি আমার ছেলেকে কি করেছ? কিছু করিনি তো খালুজান। সেই সব কী আবল তাবল বলছে? মরা লাশ তাড়া করেছে? মনে হয় চোখের ধান্দা, আমাদের ড্রাইভার নেয়ামতও সেরকম বলছে। আপনি কি ড্রাইভার নেয়ামতের সঙ্গে কথা বলবেন? চুপ স্টুপিড, তুমি শুধু ঢাকায় এসে উপস্থিত হও, দেখো তোমাকে কি করি। এত উত্তেজিত হবেন না খালু সাহেব, অতিরিক্ত উত্তেজনায় স্ট্রোক ফ্রোক হয়ে যেতে পারে। চুপ স্টুপিড। একই গালি বারবার কেন দিচ্ছেন খালুজান? অন্য কোনো গালি দিন। একই গালি বারবার দিলে গালির পাওয়ার কমে যায়। খালুজান বললেন, তোমাদের এখানে তোমরা দুজন ছাড়া আর কে আছে? নিয়ামত আলী আছে, আমাদের ড্রাইভার। দেখি তার হাতে টেলিফোনটা দাও। আমি বললাম, খালুজান, তার হাতে টেলিফোন দেওয়া যাবে না, সে যে গতিতে গাড়ি চালাচ্ছে, এখন যদি তার হাতে টেলিফোন দিই সে অ্যাক্সিডেন্ট করবে। আমি বরং তার কানের কাছে টেলিফোনটা ধরি, আপনার যা বলার বলেন। আমি নিয়ামতের কানের কাছে টেলিফোন ধরলাম। নিয়ামত বলল, বৃত্তান্ত সবই সত্য, আপনি মুরব্বী, আপনার সঙ্গে মিথ্যা বইলা কোনো ফায়দা আছে? কামাকা ধমকাইতেছেন কেন? আমি ড্রাইভার নিয়ামত, আমি ধমকের ধার ধারি না। স্টুপিড গালি কইলাম দিবেন না, আমি জান হাতে নিয়ে গাড়ি চালাইতেছি, আমি বৈশা বৈশা ছিটতেছি না, বুঝছেন মুরব্বী? ঝড়ের গতি কমে এসেছে, আমরা ঢাকার কাছাকাছি চলে এসেছি। বাদলের ভয়টা মনে হয় কমেছে, সে আমার কাঁধে মাথা রেখে আরামে ঘুমুচ্ছে। মিষ্টি গন্ধ পাচ্ছি, গন্ধটা পরিচিত কোনো ফুলের না, আবার অপরিচিতও না। গন্ধের উৎস ধরার চেষ্টা করছি, ধরতে পারছি না। গন্ধের উৎস ধরে ফেলা জটিল কোনো কাজ না, চোখ মেললেই বোঝা যাবে ব্যাপারটা কি। চোখ মেলতে ইচ্ছা করছে না। আধো ঘুম আধো জাগরণ অবস্থার আলাদা মজা আছে। এ অবস্থায় অনুমান অনুমান খেলা খেলতে ভালো লাগে। এখন বুঝতে পারছি ফুলের গন্ধের উৎস আমার বিছানার পাশের চেয়ার। সেই চেয়ারে কে একজন বসে আছে, হাতে ফুল নিয়ে এসেছে। প্রসেস অব এলিমিনেশন পদ্ধতিতে কি বের করা যায় কে? আমার কাছে ফুল নিয়ে আসার মানুষ একজনই, রূপা। রূপা অবশ্যই আসেনি, সে গভীর রাতে আমার মেজবাড়িতে উপস্থিত হবে না। রাত অনেক, আমি ঘুমোতে গেছি 11টার দিকে। 2-3 ঘন্টা নিশ্চয়ই ঘুমিয়েছি, অবশ্যই রাত 1টার বেশি। প্রসেস অব এলিমিনেশন পদ্ধতিতে রূপা বাতিল,
শুধু রূপা না, পুরো মহিলা জাতিই বাতিল। কোনো মহিলাই রাত 1টায় মেসে উপস্থিত হবে না। বাকি থাকলো পুরুষ। এমন কোনো পুরুষ এসেছে যে গায়ে আফটার শেভ লোশন দিয়েছে কিংবা সেন্ট দিয়েছে। খালু সাহেব গায়ে সেন্ট দেন। বাদলের সমস্যা নিয়ে গভীর রাতে আমার কাছে তিনি উপস্থিত হতে পারেন, তবে তিনি চেয়ারে চুপচাপ বসে থাকার লোক না। তাছাড়া ঘর অন্ধকার, তিনি ঘরে ঢুকেই বাতি জ্বালাবেন। প্রসেস অব এলিমিনেশন পদ্ধতিতে তিনিও বাতিল। এমন কেউ আমার বিছানার কাছে বসে আছে যে বাতি জ্বালানোর ব্যাপারে আগ্রহী না, অর্থাৎ সে নিজের পরিচয় গোপন রাখতে চাচ্ছে। এমন লোক কে হতে পারে? আঙুল কাটা জগলু ভাই? উনি কি গায়ে সেন্ট দেন? আমি চোখ না মেলেই বললাম, জগলু ভাই কখন এসেছেন? চেয়ারে বসে থাকা মানুষটা জবাব দিল না, তবে সিগারেট ধরালো। তামাকের গন্ধ পেলাম। তোমার ঘর সবসময় খোলা থাকে? জি। আমার জিনিস কোথায়? আমি উঠে বসতে বসতে বললাম, সুটকেসের কথা বলছেন? চৌকির নিচে আছে, হাত বাড়িয়ে নিয়ে নিন। 25 লক্ষ টাকা ভর্তি সুটকেস তুমি চৌকির নিচে রেখে দিয়েছ? দরজা ভেতর থেকে বন্ধ পর্যন্ত করনি, এটা আমাকে বিশ্বাস করতে বলছো? হ্যাঁ বলছি। যা চলে যাবার সেটা যাবেই, হাজার চেষ্টা করেও ধরে রাখা যাবে না। মনসুর সাহেব তার টাকা পয়সা ব্যাংকে রাখেন, তারপরও সেখান থেকে 25 লক্ষ টাকা বের হয়ে গেল না। টাকা ঠিকঠাক আছে? আছে বলেই তো মনে হয়, আমি গুনে দেখিনি। বাতি জ্বালাই, গুনে দেখুন। বাতি জ্বালাতে হবে না। আপনি মেসে ঢুকেছেন কিভাবে? কেউ কিছু জিজ্ঞেস করেনি? দারোয়ান জিজ্ঞেস করেছিল কোথায় যাব, তোমার কথা বলেছি, দরজা খুলে দিয়েছে। আপনি কি একা এসেছেন? একা আসি নাই, আমি একা ঘোরাফেরা করি না। আমি হাই তুলতে তুলতে বললাম, আমরা পৃথিবীতে আসি একা, পৃথিবী থেকে ফেরত যাই একা, কিন্তু পৃথিবীতে ঘোরাফেরা করি অনেককে নিয়ে। এই ধরনের সস্তা ফিলোসফি আমার সঙ্গে কপচাবে না। এইসব থার্ড রেট কথাবার্তা আমি জানি। বাতিটা জ্বালাই জগলু ভাই, মুখ দেখতে পাচ্ছি না বলে কথা বলে আরাম পাচ্ছি না। তাছাড়া সুটকেসের টাকাও আমাদের গোনা দরকার। 50টা 50,000 টাকার বান্ডিল থাকার কথা। জগলু ভাই কিছু বললেন না। আমি বাতি জ্বালালাম, সুটকেস খুলে টাকার বান্ডিল গুনলাম। জগলু ভাই কোনো কথা বলছেন না, তিনি তাকিয়ে আছেন আমার দিকে। টাকার পরিমাণ ঠিক আছে কি না এই বিষয়ে তার কোনো আগ্রহ দেখা গেল না। হেমো? জি জগলু ভাই? তোমার সম্পর্কে আমি কিছু খোঁজ খবর নিয়েছি। তোমাদের মেসের দারোয়ানকেও জিজ্ঞেস করলাম। বেশিরভাগ মানুষের ধারণা তুমি সাধু সন্ন্যাসী টাইপ কেউ। তুমি নাকি ভবিষ্যৎ বলতে পারো। আমার ভবিষ্যৎ কি বলো দেখি? আমি কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে রাখলাম, তারপর চোখ খুলে বড় করে নিঃশ্বাস নিয়ে বললাম, আপনি পুলিশের হাতে ধরা পড়বেন, তারপর ফাঁসিতে ঝুলবেন। জগলু ভাই বিরক্ত গলায় বললেন, আমি যে ফাঁসিতে ঝুলবো এটা বলার জন্য সাধু সন্ন্যাসী পীর ফকির হওয়া লাগে না। যে কেউ বুদ্ধিমান মানুষ বলতে পারবে যে আমাকে ফাঁসিতে ঝুলতে হবে। আমি বললাম, কবে ধরা পড়বেন সেটা কিন্তু যে কোনো মানুষ বলতে পারবে না। তুমি বলতে পারবে? অবশ্যই। কবে? সেপ্টেম্বরের 11 তারিখ। জগলু ভাই হতভম্ব গলায় বললেন, সেপ্টেম্বরের 11 তারিখ? আমি বললাম, জি, আপনার ছেলের জন্মদিন। ছেলের জন্মদিন করতে গিয়ে আমি পুলিশের হাতে ধরা খাবো? জি। এত সহজ হিসাব? জি, হিসাব সহজ। জগলু ভাই হাতে সিগারেট ফেলে দিয়ে নতুন আরেকটি ধরালেন। চেয়ার টেনে আমার দিকে খানিকটা ঝুঁকে এলেন। গুছিয়ে কোনো কথা বলার প্রস্তুতি। বেশিরভাগ মানুষই গুছিয়ে কথা বলার সময় শ্রোতার দিকে খানিকটা এগিয়ে আসে। হেমো, আমাকে তোমার কি মনে হয়, বোকা না বুদ্ধিমান? বুদ্ধিমান? কীরকম বুদ্ধিমান? আপনার বুদ্ধি বেশ ভালো। একজন বুদ্ধিমান মানুষ যে জানে তার ছেলেকে সবসময় পুলিশ নজরে রাখছে, সে কি তার ছেলেকে দেখতে যাবে? আমি হাই তুলতে তুলতে বললাম, বড় বোকামিগুলি বুদ্ধিমান মানুষরাই করে। জগলু ভাই সুটকেস হাতে উঠে দাঁড়ালেন। আমি বালিশের নিচ থেকে মোবাইল সেট বের করে ওনার দিকে এগিয়ে দিলাম। জগলু ভাই বললেন, এটা তুমি রেখে দাও, এটা তোমার গিফট। আমি বললাম, গিফট আমি নেই না জগলু ভাই, গিফট নেওয়া আমার ওস্তাদের নিষেধ আছে। কে তোমার ওস্তাদ? আমার বাবা। তিনি বলে গিয়েছেন, হিমালয়, কাউকে কিছু দিবি না, কারো কাছ থেকে কিছু নিবিও না, নিজেকে সব রকম দেয়া নেয়ার বাইরে রাখবি।
উপহার দেয়া নেয়া, প্রেম দেয়া নেয়া কিংবা স্নেহ মমতা দেয়া নেয়া, কোনো কিছুর মধ্যেই থাকবি না। জগলু ভাই মোবাইল টেলিফোন হাতে নিলেন, প্যান্টের পকেটে রাখলেন, আর তখনই মোবাইল বেজে উঠল। আমি বললাম, জগলু ভাই, আপনার ছেলে টেলিফোন করেছে। সে প্রায়ই গভীর রাতে টেলিফোন করে। দেখি শেষবারের মতো তার সঙ্গে কথা বলি। জগলু ভাই বললেন, আমি যে এখানে আছি সেটা বলবে না, খবরদার। হ্যালো হিমু চাচু। হ্যালো বাবু, কেমন আছো হিমু চাচু? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। হিমু চাচু, তুমি কি করছো? তোমার সঙ্গে টেলিফোনে কথা বলছি। আমিও তোমার সঙ্গে টেলিফোনে কথা বলছি, হি হি হি। জগলু ভাই আমার কানের কাছে তার মাথা নিয়ে এসেছেন। কি কথাবার্তা হয় শুনতে চাচ্ছেন। মোবাইল নামক যন্ত্রের ভলিউম বাড়ানোর ব্যবস্থা আছে। কাজটা কিভাবে করা হয় আমি জানি না। জানলে ভলিউম বাড়িয়ে দিতাম, তাতে জগলু ভাইয়ের সুবিধা হতো। ছেলের প্রতিটি কথা পরিষ্কার শুনতে পেতেন। হিমু চাচু, বলো, শুনছি। আমাকে তুমি যে ভূতের বাচ্চাটা দিয়েছ তার নাম হলো হং। তুমি নাম দিয়েছ? না, ও আমাকে বলেছে। তোমার সঙ্গে কি ওর কথা হয়? হয়, রোজ রাতে সে কথা বলে। কি কথা বলে? অনেক কথা বলে। বাবার কথা বলে। বাবার কথা কি বলে? বাবা কোথায় আছে, কি করছে, এই সব বলে। ভূতের বাচ্চাটাকে জিজ্ঞেস করো তো, এখন তোমার বাবা কোথায় আছে? সেটা তো আগেই জিজ্ঞেস করেছি। হং কি বলেছে? বলেছে বাবা তোমার সঙ্গে আছে। কথা বলবে বাবার সঙ্গে? না, আমি এখন ঘুমাবো। বাবার সঙ্গে কথা বলতে চাচ্ছ না কেন? হং নিষেধ করেছে। কেন নিষেধ করেছে? হং বলেছে, আমি যদি অনেক দিন বাবার সঙ্গে কথা না বলি তাহলেই জন্মদিনে বাবা আমাকে দেখতে আসবে। কথা বললে আসবে না। আমি এখন আর তোমার সঙ্গে কথা বলবো না, আমি ঘুমাবো। জগলু ভাই এখন বসে আছেন, মুখে জ্বলন্ত সিগারেট। আমি জগলু ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আর রাত করে লাভ কি, চলে যান। জগলু ভাই বললেন, ভূতের বাচ্চার ব্যাপারটা কি? আমি বললাম, কোনো ব্যাপারই না। একটা সবুজ বোতলে আমি কিছু সিগারেটের ধোঁয়া ভরে দিয়ে দিয়েছি। ভূতের বাচ্চা কথা বলছে, এই রহস্যটা কি? শিশু মনের কল্পনা, এর বেশি কিছু না। আমি যে তোমার সঙ্গে আছি সেটা কিভাবে বলল? কাকতালীয় ব্যাপার, লেগে গেছে। জগৎ সংসারে কাকতালীয় ব্যাপার ঘটে। ভালো মতো চিন্তা করে দেখুন, আপনার জীবনেও অনেকবার ঘটেছে। জগলু ভাই উঠে দাঁড়ালেন। আমি বললাম, সুটকেস ফেলে যাচ্ছেন? জগলু ভাই বললেন, এত রাতে টাকা নিয়ে বের হব না, থাকুক তোমার কাছে, পরে এক সময় এসে নিয়ে যাবে। আমি বললাম, তাহলে একটা কাজ করি, সুটকেসটা নিরাপদে থাকে এমন একটা জায়গায় রেখে দিই, আবার মনসুর সাহেবের কাছে দিয়ে আসি। জগলু ভাইয়ের ঠোঁটে এই প্রথম সামান্য হাসির আভাস দেখলাম। তিনি হ্যাঁ না কিছুই বললেন না। আমি বললাম, শুভ্র কেমন আছে? জগলু ভাই বললেন, শুভ্র কেমন আছে আমাকে জিজ্ঞেস করছো কেন? আপনাকে জিজ্ঞেস করছি কারণ আমার ধারণা আপনি তার খোঁজ খবর নেন। শুভ্র ভালো আছে। আমি বললাম, জগলু ভাই, আমার ধারণা আপনার সঙ্গে এই আমার শেষ দেখা। আপনি কি ওই ধাঁধার উত্তরটা জানতে চান? ওই যে, কোন সে প্রাণী খাদ্য গ্রহণ করে না? উত্তর জানতে চাই না, উত্তর আমি নিজে নিজে বের করব। সহজ লাইনে চিন্তা করবেন জগলু ভাই। সমস্যা যত জটিল তার সমাধান তত সহজ। অতি জটিল যে জীবন, তার ব্যাখ্যা সেই কারণেই অতি সহজ। ব্যাখ্যা কি? আপনি এই ধাঁধাটার জবাবও নিজেই বের করুন। আপনি দীর্ঘ সময় জেগে থাকবেন, ঠান্ডা মাথায় চিন্তা করার সুযোগ পাবেন। মিতুরা কানাডায় চলে যাবে, আমি শেষ দেখা করতে গেছি। মিতু আমাকে দেখেই বলল, একা এসেছেন না ঠেলাগাড়িতে নতুন কোনো ডেড বডি আছে? আমি বললাম, একা। মিতু বলল, এখন আর আপনাকে একা মানায় না। দু একটা ডেড বডি সঙ্গে না থাকলে আপনি কিসের হিমু? মিতুকে খুব আনন্দিত লাগছে। তার আনন্দের কারণটা ধরতে পারছি না। আমার ক্ষীণ সন্দেহ হলো সে আমাকে দেখে আনন্দিত। তারপর হিমু সাহেব এসেছেন কী জন্যে? টাকার ব্যাগ নিয়ে যেতে? আমিও তাই ভাবছিলাম। আমাদের বিদায় দিতে আসার মানুষ আপনি না, আপনার দরকার টাকা। সুটকেস এখনই দিয়ে দেব নাকি আগে এক কাপ চা খাবেন? চা খেতে পারি। আপনার অসীম দয়া, আমার মতো অভাজনের সঙ্গে চা খেতে রাজি হয়েছেন।
নিজের সৌভাগ্যে নিজেরই ঈর্ষা হচ্ছে। তোমরা যাচ্ছ কবে? পরশু সকালে। তাহলে বাংলাদেশ বিদায়? হ্যাঁ, বাংলাদেশ বিদায়। দেশ নিয়ে আপনারা থাকুন। ভালো কথা। 3 মিনিট একা বসে থাকতে পারবেন? আপনার চাটা আমি নিজের হাতে বানাবো। কেন? আমার ইচ্ছা। তোমার বাবা কোথায়? জানি না কোথায়। ব্যবসা গুটিয়ে নিচ্ছেন তো, দম ফেলার সময় পাচ্ছেন না। মিতু চা এনে সামনে বসল। আমি এক চুমুকে চা শেষ করে বললাম, উঠি। মিতু তাকিয়ে আছে, কিছু বলছে না। আমার ব্যবহারে সে যে প্রচণ্ড আহত হয়েছে সেটা বুঝতে পারছি। সে নিজেকে সামলে নিয়ে বলল, টাকার সুটকেস নিয়ে যান। আমি বললাম, সুটকেসের দরকার নেই। আমি উঠে দাঁড়ালাম। মিতু বলল, আপনি বসুন। আপনি যেতে পারবেন না, বসুন বললাম। আমি বসলাম। মিতু বলল, এখন বাজে 11টা। আপনি দুপুর পর্যন্ত থাকবেন এবং দুপুরে আমার সঙ্গে ভাত খাবেন। আমার জরুরি কাজ ছিল মিতু। আপনার কোনো জরুরি কাজ নেই। বেকার মানুষদের জরুরি কাজ থাকে না। বেকাররা যা করে তা হলো জরুরি কাজের ভান করে, ঘোরাঘুরি। দুপুরে কি খাওয়াবে? আপনি যা খেতে চাইবেন তাই খাওয়াবো। তাই বলে উদ্ভট কিছু চাইলে তো খাওয়াতে পারবো না। এখন আপনি যদি ময়ূরের মাংসের কাবাব আর হরিণের কলিজা ভুনা খেতে চান তাহলে পারবো না। বলুন কি খাবেন? সহজ কিছু খেতে চান, যেন আমি নিজে হাতে রেঁধে আপনাকে খাওয়াতে পারি। পোলাউর চালের ভাত, ঘন ডাল, দেশি মুরগির ডিমের ঝোল, কই মাছ ভাজা, ইলিশ মাছের ডিমের ভুনা, সঙ্গে থাকবে আমের আচার। খাওয়ার শেষে বগুড়ার দই। মিতু হাসছে। সে হাসতে হাসতেই বলল, আপনার ভাবভঙ্গি দেখে কখনো মনে হয় না আপনি কোনো দিন বিয়ে করবেন। যদি কখনো বিয়ে করতে ইচ্ছা হয় আমাকে জানাবেন। আমি একটা মেয়ে দেখে রেখেছি, সে আপনার জন্য পারফেক্ট হবে। রূপবতী মেয়ে, শুধু রূপবতীই না, বুদ্ধিমতীও। মেয়েটার প্রচুর টাকা। আপনার মতো ভ্যাগাবন্ডের এরকম বই দরকার। আমি বললাম, মেয়েটার চিবুকে কি তিল আছে? মিতু তার চিবুকের তিল বা হাতে ঢেকে সহজ গলায় বলল, হ্যাঁ আছে। খুব বেহার মতোই কথাটা বললাম। আপনার কি মেয়ে পছন্দ হয়েছে? আমি বললাম, অবশ্যই পছন্দ হয়েছে। চলো যাই। মিতু বলল, চলো যাই মানে? কোথায় যাই? কাজী সাহেবের কাছে যাই, ঝামেলা শেষ করে আসি। মিতু বলল, সব কিছুই আপনার কাছে ঠাট্টা? আমি বললাম, তুমি যদি আমার মতো সব কিছু ঠাট্টা হিসেবে নাও তাহলে দেখবে জীবন ইন্টারেস্টিং। মিতু বলল, আমি যখন একটা খুন করব তখন ভাববো এটা ঠাট্টা, আবার যখন খুনির দায়ে ফাঁসিতে ঝুলবো সেটাকেও ভাববো ঠাট্টা। মিতু রাগে কাঁপছে। আমি তার রাগ দেখে মজা পাচ্ছি। মেয়েটা এত রাগলো কেন? মিতু বলল, আপনি হাসছেন কেন? হাসবো না? না, হাসবেন না, এবং আপনি চলে যাবেন। দুপুরে যে খাবার দেওয়ার ছিল সেটা বাতিল? হ্যাঁ বাতিল। ধরে নিন আমি আপনার সঙ্গে ঠাট্টা করেছি। আচ্ছা যাও, ধরে নিলাম। বিদায়। হ্যাঁ বিদায়। আপনাকে ছোট্ট একটা অনুরোধ করব, রাখবেন প্লিজ? অনুরোধ করো, রাখব। মিতু বলল, আমার ধারণা আপনি এই বাড়ি থেকে চলে যাবার সঙ্গে সঙ্গে আমার মন খারাপ হয়ে যাবে। ফিরে আসার জন্যে আমি আপনাকে টেলিফোনের পর টেলিফোন করতে থাকব। আপনার প্রতি আমার এই অনুরোধ, আপনি টেলিফোন ধরবেন না, আর যদি ধরেনও ফিরে আসবেন না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। প্রমিস? হ্যাঁ প্রমিস। আমি পার্কে বসে আছি। দ্য গ্রেট জিতু মিয়া মাথা মালিশ করে দিচ্ছে। শুধু যে মাথা মালিশ করছে তাই না, গানও শোনাচ্ছে। সবই সিনেমার গান। কোন ছবিতে গানটা আছে, কোন নায়িকা গান গেয়েছেন, গানের আগে সেই ধারাভাষ্যও আছে। ওস্তাদ, এখন যে গানটা করব এটা রিয়াজ ভাই গাইছে। রিয়াজ ভাই কি সিনেমা লাইনের কেউ? অবশ্যই, হিট হিরো। ছবির নাম দুই দুয়ারি। নাম তো খারাপ না। নাম খারাপ না হইলেও ছবি খারাপ, ফিনিশিং নাই। এক হিরোইন ডাবল হিরো। ডাবল হিরোর ছবি ভালো হয় না। তাই নাকি? সিঙ্গেল হিরোইন ডাবল হিরোর সব ছবি ফ্লপ হইছে। কারণটা কি? আল্লাহ পাকের ইশারা হইতে পারে। আল্লাহ পাকে ডাবল জিনিস পছন্দ করে না, উনার পছন্দ সিঙ্গেল, ঠিক না? ঠিক হতে পারে। তুই গান শোনা। জিতু মিয়া গান ধরার আগেই টেলিফোন বাজল। মিতু টেলিফোন করেছে। হ্যালো মিতু, কেমন আছো? জি ভালো আছি। দুপুরে রান্না হয়ে গেছে? জি হয়েছে। নিজের হাতেই রেঁধেছ? হ্যাঁ। যেসব আইটেম বলেছিলাম সব রান্না হয়েছে?
শুধু ইলিশ মাছের ডিমটা হয়নি। হিমু সাহেব শুনুন, আপনাকে কি বলেছি সেটা মাথায় রাখবেন না। আমি হাত জোর করছি, আপনি চলে আসুন। রান্নাবান্নার অভ্যাস আমার নেই, তারপরেও প্রতিটি আইটেম আমি রান্না করেছি। আপনি কোথায় আছেন বলুন, আমি গাড়ি নিয়ে এসে আপনাকে বাড়িতে নিয়ে যাব। আপনি কোথায়? আমি যে জায়গায় আছি পার্সি ভাষায় তাকে বলে পারিদায়জা। পারিদায়জা হচ্ছে চমৎকার বাগান, যে বাগানে পাখি গান করে। প্যারাডাইস শব্দটা এসেছে পারিদায়জা থেকে। আপনি আসবেন না? আমি টেলিফোন বন্ধ করে দিয়ে জিতু মিয়ার দিকে তাকিয়ে বললাম, গান শুরু কর। 2 বছর পরের কথা। 2 বছরে কি ঘটল তার সংক্ষিপ্তসার। 1, খালুজান ঠিক করেছেন বাদলের বিয়ে দেবেন। তার ধারণা বিয়ে হলো বাদলের একমাত্র ওষুধ। সেই ওষুধের ব্যবস্থা হয়েছে। যে মেয়েটির সঙ্গে বিয়ের কথা মোটামুটিভাবে পাকা হয়েছে তার নাম আফরোজা। হোম ইকোনমিক্সে পড়ে। তার হাসি সমস্যা আছে, তাকে যাই বলা হয় সে হাসে। বাদল তাকে যখন মতি মিয়ার গল্প বলেছে তখনও নাকি ভয় পাওয়ার বদলে সে মুখে আঁচল চাপা দিয়ে হাসতে হাসতে ভেঙে পড়েছে। এই ব্যাপারটা নিয়ে বাদল চিন্তিত। আমার কাছে পরামর্শের জন্য এসেছিল। আমি তেমন কিছু বলতে পারিনি। বাদল আহত গলায় বলল, এমন ভয়ঙ্কর ভৌতিক কাহিনী শুনলে গায়ের রক্ত ঠান্ডা হয়ে যাওয়ার কথা, অথচ আফরোজা হাসছে। এর মানে কি হিমু ভাইজান? আমি বললাম, মেয়েটা মনে হয় তোর কথা বিশ্বাস করেনি। কি করা যায় বলো তো? যেখানে আমরা মতির ডেড বডি ফেলে এসেছিলাম সেখানে তাকে নিয়ে যা। সন্ধ্যাবেলা নিয়ে যাবি। নতুন পরিবেশে গল্পটা আবার বলে দেখ। ভৌতিক গল্পে পরিবেশ খুবই ইম্পর্ট্যান্ট। আমি একা তাকে ওই জায়গায় নিয়ে যাব? অসম্ভব। তুমি সঙ্গে গেলে যেতে পারি। তোদের মাঝখানে আমার কি হাইফেন হিসেবে থাকা ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। তাছাড়া আফ তোমাকে দেখতে চায়। আফটাকে? বাদল লজ্জিত গলায় বলল, আফরোজাকে আমি সংক্ষেপে আপ বলি। নামটা ভালো হয়েছে না? তোকে সে সংক্ষেপ করে কি ডাকে? বাদল সংক্ষেপে হয় বাদ। তোকে কি বাদ ডাকে? বাদল হ্যাঁ সূচক মাথা নাড়ল। তাকে খুবই আনন্দিত মনে হলো। এক সন্ধ্যায় বাদ এবং আপকে নিয়ে উপস্থিত হলাম মাওনায়। সেখানে রাস্তার পাশে বাঁধানো কবর, দানবাক্স, শালু কাপড়ের চাদর, মোমবাতি সবই পাওয়া গেল। জানা গেল কবরটা অচিন পীরের। পীর সাহেব খুবই গরম, তিনি বেয়াদবি সহ্য করেন না। তবে খাস দিলে কেউ কিছু চাইলে অচিন বাবার সুপারিশে তা পাওয়া যায়। হুজুরাখানার খাদেমের সঙ্গেও কথা হলো। খাদেমের নাম মুন্সি খলিলুল্লাহ। খাদেম যা বললেন তা হলো, বছর 2 আগে তিনি স্বপ্নে দেখেন যে এক নুরানি চেহারার মানুষ তাকে বলছেন, ওরে, রাস্তার পাশে আমি শুয়ে আছি, তুই আমাকে কবর দে, এইখানে মাজার হোক, তুই তার প্রধান খাদেম। আমি বললাম, মাজারের আয় রোজগার কেমন? খাদেম সাহেব বললেন, আয় ভালো। সব বাস এখানে থামে, যাত্রীরা দান খয়রাত করে। শহর বন্দরেও খবর পৌঁছে গেছে। শহর বন্দর থেকে লোকজন আসে, এই যেমন আপনারা এসেছেন। আমি বললাম, উরস হয় না? খাদেম উৎসাহিত গলায় বললেন, উরস আগে হতো না, তবে গত সবে বরাতে অচিন বাবা আমাকে স্বপ্নে দেখা দিয়ে উরস করতে বলেছেন। বাবার ওফাতের দিন এখন থেকে উরস হবে। অচিন বাবার আসল নাম জানেন? ওনার আসল নাম নকল নাম একটাই, অচিন বাবা। আমি অচিন বাবার উরসের জন্য দানবাক্সে 100 টাকা দিলাম। 2, মনসুর সাহেব তার কন্যাকে নিয়ে কানাডায় সেটেল করেছেন। দুজনই ভালো আছেন বলে আমার ধারণা। মিতু প্রতি মাসে একটি করে চিঠি পাঠাচ্ছে। চিঠিতে সে কি বলতে চায় তা আমার কাছে স্পষ্ট না। একটা চিঠি নমুনা হিসেবে দিয়ে দিচ্ছি। হিমু সাহেব, কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন। আপনি খারাপ থাকার মানুষ না। দেশের বাইরে পা দেবার পর থেকে মনে হচ্ছে বিরাট ভুল করেছি। দেশে থাকার সময় আপনার সঙ্গে আরও ভালো করে পরিচিত হওয়ার প্রয়োজন ছিল। আপনি মোটামুটি ইন্টারেস্টিং একজন মানুষ। এই জন্যই আপনার প্রতি আমার সামান্য কৌতূহল। 25 লক্ষ টাকা নিয়ে বাবা এক ধরনের কনফিউশন ভোগ করছেন। তিনি কোনো এক বিচিত্র কারণে টাকাটা রাখতে চাচ্ছেন না। জনহিতকর কোনো কাজে তিনি টাকাটা খরচ করতে চান। এই ব্যাপারে বাবা আপনার সঙ্গে যোগাযোগ করবেন। এখানকার বাংলা পত্রিকায় দেখলাম শীর্ষ সন্ত্রাসী আঙুলকাটা জগলু তার ছেলের জন্মদিন পালন করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। আপনার কি মন খারাপ? আপনারা তো প্রিয়জন, জিগরি দোস্ত। বদমাসটার কি সত্যি কোনো বিচার হবে? বাংলাদেশের যে অবস্থা দেখা গেল,
কোর্ট থেকে জামিনে ছাড়া পেয়ে সমানে খুন খারাপি করে যাচ্ছে। আপনিও সঙ্গে আছেন এবং ওস্তাদ ডেকে যাচ্ছেন। আপনি কি এই চিঠিটার জবাব দেবেন? আমি পরিষ্কার বুঝতে পারছি চিঠির জবাব না দেয়া আপনার বিশেষ এক স্টাইল। আপনি থাকুন আপনার স্টাইল নিয়ে। আমার যখন ইচ্ছা হবে তখনই আমি আপনাকে চিঠি লিখব এবং সামারের টিকিট পাঠাবো যেন আমাদের এসে দেখে যেতে পারেন। কয়েকদিন আগে স্বপ্নে দেখলাম আপনি ছুরি দিয়ে আমার একটা আঙুল কেটে দিয়েছেন। কে জানে এমন অদ্ভুত স্বপ্ন কেন দেখলাম। স্বপ্নে খুবই ভয় পেয়েছিলাম, তবে স্বপ্ন ভাঙার পর অনেকক্ষণ হেসেছি। এখন থেকে আমি আপনাকে ডাকবো আঙুল কাটা হিমু। ইতি মিতু। পুনশ্চ আমি সাংকেতিক ভাষায় আপনাকে একটা বিষয় জানাচ্ছি, দেখি আপনি ধরতে পারেন কি না। 1টা পাখি, 4টা পাখি, 3টা পাখি। 3 আঙুল কাটা জগলু ভাইয়ের ফাঁসির হুকুম হয়েছে। প্রেসিডেন্টের কাছে মার্সি পিটিশন করা হয়েছিল, লাভ হয়নি। ফাঁসির তারিখ হয়েছে, জগলু ভাইকে তারিখ জানানো হয়নি। এর মধ্যে একদিন তাকে দেখতে গেলাম। তিনি খুবই উত্তেজিত গলায় বললেন, বাবুর অসুখ যে ভালোর দিকে, এটা শুনেছ? আমি বললাম, শুনেছি। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট শেষ পর্যন্ত মনে হয় কাজ করতে শুরু করেছে। আমি বললাম, প্রকৃতির কর্মকাণ্ড চট করে বোঝা যায় না, তার প্যাচ অতি জটিল। আপনিও ধরা পড়লেন, তার অসুখও সারতে শুরু করল। জগলু ভাই বললেন, তোমার ওই ধাঁধার জবাব এখনও বের করতে পারিনি। বলে দেব? না, দেখি নিজেই বের করতে পারি কি না। সেলে বসে থাকি, চিন্তা করা ছাড়া কিছু করার নেই। ভালো কথা। শুভ্র কেমন আছে? ভালো। তাকে একদিন নিয়ে আসবো? দরকার নেই। সিগারেট এনেছ? দাও, সিগারেট খাই। আমরা দুজন সিগারেট ধরালাম। জগলু ভাই বললেন, তোমাকে চিন্তিত লাগছে কেন? কোনো বিষয় নিয়ে কি চিন্তিত? আমি বললাম, একটা ধাঁধার রহস্য উদ্ধার করতে পারছি না। কী ধাঁধা বলো তো? 1টা পাখি, 4টা পাখি, 3টা পাখি। জগলু ভাই বললেন, খুব সহজ ধাঁধা। 1টা পাখি মানে হলো 1টা অক্ষর, 4টা পাখি 4টা অক্ষর, 3টা পাখি 3টা অক্ষর। আই লাভ ইউ। জগলু ভাইয়ের সঙ্গে দেখা করে ফিরে আসছি। তিনি পেছন থেকে ডাকলেন, সহজ গলায় বললেন, হেমু, মনে হয় তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। আমি বললাম, আমারও সেরকম মনে হচ্ছে। জগলু ভাই বললেন, তোমাকে শেষ কথাটা বলি। 1টা পাখি, 4টা পাখি, 3টা পাখি। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস, আঙুল কাটা জগলু, আজকের 3য় পর্ব। উপন্যাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।